মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে ভোর 5টার থেকে ব্লগ শুরু করছি। না 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 না, আমি উঠিনি ভোর 5টার সময়। ভোর 5টার সময় আমি উঠতে পারি? ভোর 5টার সময় ওঠে হচ্ছে আমার বরমশাই। তো এই যে ঘুম থেকে উঠে তারপরে ও চা করে নিয়েছিল ওর একার মতো, আর আমার জন্য কিছু ভিডিও শ্যুট করে রেখেছিল। তো ভাগ্যিস ভালো বুদ্ধি করেছে, কিন্তু এরকম মাঝে মাঝে একটু শ্যুট করে রাখলে আমার আর ব্লগিংয়ের দিক থেকে একটুখানি মানে কি বলবো, হালকা হালকা লাগে, তাই না বলো? তো এই যে দেখো, জনি ঘুম থেকে উঠে পড়েছে আর সোমনাথ ঘুম থেকে উঠে পড়েছে। মেয়ে আর আমি কিন্তু এখনও ঘুমাচ্ছিলাম। তো সোমনাথ এই যে গেটের তালা খুলছে। তো ও সকালবেলা উঠে প্রতিদিন হাঁটতে যায়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবে। তো কিছুটা ভিডিও করে রেখেছিল আমার জন্য। পরে যখন ঘুম থেকে আমি উঠলাম তখন আমাকে বললো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আইলাম কী রে বাবা? তারপরে দেখি যে ও আমার জন্য ভিডিও করে রেখেছে। আমি যে কি খুশি হয়েছি এই ছোটো ছোটো ক্লিপগুলো পেয়ে, কারণ এই সময়গুলো তো আমার পক্ষে দেখাও পসিবল ছিল না। তোমাদের সোর্সে মানে তোমাদেরকে দেখাতে দেখাতে আমি নিজেও দেখে নিচ্ছি যে আমার বরমশাই ভোর 5টায় ঘুম থেকে উঠে চা করে খেয়ে এই যে হাঁটতে যায়, তো এগুলো আমিও দেখতে পাচ্ছি। তো এই যে দেখো, ও হাঁটতে বেরিয়েও গেছে আর ও হাঁটতে হাঁটতে কিন্তু অনেক দূর চলে যায়, জানো তো। তো আজকে তো আমি যখন ভিডিওটা এডিট করছিলাম তখন করতে করতে দেখছিলাম যে দেখো এত সকালে রাস্তাঘাট কীরকম ফাঁকা, কি সুন্দর, মানে অন্যরকম পরিবেশটা একদম। তো সোমনাথ এখানে এসে মানে হাঁটতে হাঁটতে এসে একটা শনি মন্দিরের ভিডিও করে নিয়ে এসেছিলো। তো ভালোই লাগলো, কারণ শনিবার ছিল কালকে, আর শনিবার দিনের সকালটা ও মানে শনি মহারাজকে দেখে আর কি ভিডিওটা শুরু করেছে বা দিনটা শুরু করেছে। এটা অনেক বড় একটা ভালো ব্যাপার। যাই হোক, তো এখান থেকে বেরিয়ে তারপরে ও আরও অনেক দূর গেছিলো হাঁটতে হাঁটতে। যখন আমাকে ভিডিওটা দিয়েছে আমি তখন দেখলাম যে বাবা, সোমনাথ এত দূর যায় হাঁটতে হাঁটতে, ও বহু দূর পর্যন্ত চলে গেছিলো। তো যাই হোক, ভিডিওটা এভাবেই শুরু করলাম। তোমরা জানিও তোমরা সবাই কেমন আছো আর ব্লগটা কেমন লাগলো না লাগলো সব অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে। আর রাস্তাঘাটগুলো এত ফাঁকা দেখে আমি তো পুরো অন্যরকম লাগছিলো, কারণ এরকম ফাঁকা তো কখনো দেখা হয় না। আমি তো বেশিরভাগ টাইমই সন্ধ্যাবেলা করে বেরোই, আর তখন এই রাস্তাগুলো টুকটুকি, বাইক, সাইকেল, বাপরে বাপ। যাই হোক, তো এই যে এখন 6টা বাজে, দেখো বরমশাই দেখাচ্ছে ঘড়ি বের করে। আর তারপরে ও এই সময় হচ্ছে বাড়িতে ঢুকলো। কি মনে হচ্ছে, খাসির মাংস হচ্ছে? না, আজকে কলাইয়ের ডাল হচ্ছে এর মধ্যে। ঠিক আছে, তো কলাইয়ের ডালটা খাওয়ার বায়না করেছে আমার সোনা মাম্মাম। উনি বায়না করেছেন আজকে কলাইয়ের ডাল আর আলু পোস্ত রান্না করতে, তাই কলাইয়ের ডালটা সিদ্ধ বসিয়েছি। আর সোমনাথের বায়না হয়েছে বেগুন পোড়া খাবে, তাই সোমনাথের জন্য বেগুন পোড়ার রেডি করে নিয়েছি। ভালোই তো, শনিবার দিনকে সবাই কলাইয়ের ডাল আলু পোস্ত খায়, শনিবার দিনকে সবাই পোড়া দেয়। এদের বাবা মেয়ের দিনক্ষণ দেখে ভালো ভালো জিনিসই খেতে ইচ্ছে করেছে, বুঝলে। আর এদিকে সব ব্রেকফাস্টের আয়োজন চলছে, মানে সোমনাথকে খেতে দেবো, তাই ডিম সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে ছানা করবো আর কি, এই যে। তো সোমনাথকে খেতে দিয়ে নিই, দিয়ে তারপরে এই যে ডালটা ফোড়ন দেবো, মৌরি, আদা মৌরি দিয়ে ফোড়ন দেবো আমি। আর পটল ভাজা হবে, আলু পোস্ত হবে, বেগুন পোড়া হবে, প্রচুর কাজ, বুঝলে। ফ্যাচাঙের জন্য কলাইয়ের ডাল করি না, কম খাটনি বলো তো। হয়ে গেছে অনেকক্ষণ ধরে করে করে, আমি এমনিই ঘেমে জল হয়ে গেছি সকালে স্নান করে। এখন আবার এই ডাল ঘুরতে গিয়ে আমার একদম কমপ্লিট। এমন জোরে দিয়েছি 2 হাতে ডলা, ডাল পুরো ভ্যানিশ। এই দিকটা হাফ বাদ দিতে হয়েছে, কালো কালো ছিল। এবার ঢঙের মেঘলা করছে, ঢঙের মেঘলাতে আরো বেশি গরম হয়। বাবা, তুমি কি খাচ্ছ? স্যান্ডউইচ ভালো খেতে, নষ্ট করবে না খাবার, পুরোটা খেয়ে নেবা, ঠিক আছে? ম্যাম আসবে, আঁকার ক্লাস আছে কিন্তু এখনই। হোমওয়ার্ক কমপ্লিট তো? ঠিক আছে। নর্মালি আমি কিন্তু পটল ভাজা করি যখন, পটলের খোসা কখনো ছাড়াই না, জানো তো। এমনি পটল সিদ্ধ করলে খোসা ছাড়াই, কিন্তু ভাজা করলে খোসা ছাড়াই না। আজকে ছাড়িয়েছি, আজকে একটু অন্যরকম খেতে ইচ্ছা করছে তার জন্য, ঠিক আছে। আর আকাশের এই রকম পটলের খোসা ছাড়িয়ে সরু সরু করে ভাজা ওর খুব ভালো লাগে। ও তো এই পাপড়ি হলে এই মাঝখান দিয়ে আরেকটা ফালি দিত, দিয়ে আরও সরু সরু করতো। আমি অত সরু করিনি, তবে খোসাটা ছাড়িয়ে একটু এটা অন্যরকম স্বাদ লাগে।
খোসা দিয়ে অন্য স্বাদ, খোসা ছাড়া অন্য স্বাদ। ঠিক আছে, চলো পটলটা ভেজে নিই ভালো করে, সুন্দর করে, তারপরে ডালে ফোড়ন দেবো, ডিমের মামলেট করব, কত কাজ। পটল ভাজা হয়ে গেছে, আর সোমনাথের আর আমার ডিমটা একসাথে বসিয়ে দিয়েছি। আর মেয়ে তো পেঁয়াজ খায় না অমলেটের মধ্যে, তাই মেয়ের অমলেটটা শুধু লঙ্কা আর লবণ দিয়ে করছি। লঙ্কা না দিলে আবার খাবে না, লঙ্কা লাগবে কিন্তু পেঁয়াজ দেওয়া যাবে না, বুঝলে, অনেক ফ্যাচাং আছে। পুরো পিৎজা। কালকে 3বার স্নান করেছি, আজকেও মনে হচ্ছে 3বারই করতে হবে। কালকে সকালে ঘুম থেকে উঠে একবার, রান্নাবান্না শেষ করে একবার, আবার রাতে শোয়ার আগে একবার করেছি। আজকেও সকালে একবার করেছি ঘুম থেকে উঠেই, আর এই রান্নাবান্না কমপ্লিট করে সব কিছু পরিষ্কার করে এই এখন একবার স্নান করলাম, ফুল তুলে নিয়ে আসলাম। আর আবার রাতে শোয়ার আগে বা বিকেলে বা সন্ধে যে কোনো একবার আরেকবার করবো, নাহলে পরে বাঁচা যাবে না। এই যে দেখো, এই ফুল ফুটেছে, অনেক ফুলই ফুটেছে বুঝতেই পারছো। তো চলো এবার পুজোটা দিয়ে আমি পুরো এসিতে ঢুকে যাব, আর এসির থেকে বেরোবো না। এখন বাজে দুপুর 1টা। পুজো দিয়ে ঘরে চলে এসেছি, আর মেয়েরও ছুটি হলো। মেয়ের এতক্ষণ ড্রয়িং ক্লাস চলছিল, তো ছুটি হওয়ার পর একটুখানি মন্দিরে গেল ওর বোনদের সাথে খেলা করতে। বললাম স্নান টান করে নে, স্নান করে খেয়ে নে, সকাল থেকে না খেয়ে আছি, বেলা 1টা বাজে। এবার একজন একজন করে খেলে ভাল লাগে না, আবার 14বার করে আমার ঘরের বাইরে যেতে হয়, 14বার করে একই কাজ করতে হয়, একজন একজন খেলে সমস্যা। শুনলো না, বলছে না আমি একটু খেলবো। তো মন্দিরে গেল খেলতে, আমি বিছানাটা গোছাই, বিছানাটা গুছিয়ে চাদরটা ঝেড়ে অপেক্ষা করি কখন মেয়ে আসবে, স্নান করবে, তারপরে খাওয়া দাওয়া করবো। খেয়ে দিয়ে শুয়ে পড়তে পারলে একদম শান্তি। আর শরীর চলছে না। আজকে যখন রান্না বান্না করছি না, অনেকগুলো পদ হয়ে গেছে দেখতে দেখতে। পটল ভাজা, বেগুন ভাজা, ডিমের অমলেট, কলাইয়ের ডাল, আলু পোস্তটা লাস্টে আর করে উঠতে পারিনি আমি, আলু ভাতে দিয়ে দিয়েছি। কালকে মেয়ে খুব ভালো খেয়েছে আলু ভাতে মাখা, ওইভাবেই মেখেছি। তো 5 রকম পদ হয়ে গেছে টুকটুক করতে করতে। চলো পরে আসবো, কথা বলতে পারছি না। সব সকালবেলা ব্রেকফাস্ট করে, ওই জন্য এদের খিদে পায় না, দুজনেই বলছে 2টোর সময় খাবো। আমি ভাত খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, বেলা 1টা বাজে। চলো, আমি কিছু খাইনি সকাল থেকে, আমার খিদে পেয়ে যায়, আমি থাকতে পারি না অত বেলা পর্যন্ত। তো বন্ধুরা, এই যে আলু ভাতে মেখে নিয়েছি, আর এই যে বেগুন পোড়া সোমনাথের মেয়ের, আমি খাই না বেগুন পোড়া, ভালো লাগে না। পটল ভাজা নেব, এই কটা থাক। আর হচ্ছে ডিমের অমলেট নেব, এইটা হচ্ছে মেয়ের, এখান থেকে ভাপ কেটে নেব। আর এই যে হচ্ছে ডাল, ঠিক আছে, কলাইয়ের ডাল। তো এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে বন্ধুরা। এখন বাজে হচ্ছে দুপুর এমার্জেন্সি লাইটটা বসিয়ে মানে চালিয়ে বসছিলাম। তারপরে প্রথমবার ভিডিও করতে গেলাম কারেন্ট গেল, পরের বার ভিডিও করতে গেলাম কারেন্ট এলো। জাস্ট 2 মিনিটের 2 মিনিটও না, 1 মিনিটের হেরফের। যাকে বাদ দাও। তো 2:10 বাজে এখন। তো সোমনাথকে আর মেয়েকে ওই ঘরে খেতে দিয়ে আসলাম, ওরা এখন ওই ঘরে খাচ্ছে। ওদের খাওয়া না হলে তো লাইট অফ করতে পারছি না, এঁঠোটাও মোছার ব্যাপার রয়েছে। তো ওদের খাওয়া হয়ে যাক, তারপরে এঁঠো মুছবো, লাইট অফ করবো, দিয়ে ওই ঘরে শোবো মেয়ের সাথে। আর সোমনাথ এখানে মনে হয় এই যে ল্যাপটপটা বন্ধ রয়েছে, কি করে ওই জানে। যাই হোক, তোমাদেরকে মানে এতক্ষণ আমি শুয়েছিলাম খাওয়া দাওয়া করে, আমার তো আগেই খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে শুয়েছিলাম। শোয়ার পরে ইউটিউবটা খুললাম, খুলে দেখি চারিদিকে একটা বিষয় নিয়ে খুব
আবার কথা উঠেছে, একটা বিষয় নিয়ে খুব কথা উঠেছে। তো সেটা হলো ছোটো মার কোনো একটা ভিডিওতে, আমি এখনও পর্যন্ত ছোটো মার ভিডিও দেখিনি। ছোটো মা বোধহয় কোনো একটা ভিডিওতে এরকম সামথিং বলেছে যে আমি সবার বিপদে পাশে থাকি, আমার বিপদে কেউ পাশে থাকে না, এরকম কোনো কথা মনে হয় বলেছে। কারণ সবার মুখে মুখে এই কথাটাই এখন ঘুরছে। তো এখন খুব স্বাভাবিকভাবেই সবার টার্গেট, যেমন আমি থাকি তো আমি আছি সবার টার্গেট। এতটুকু কোনো সুযোগ পেলে মানুষ আমাকে কথা শোনাতে ছাড়ে না, ঠিক আছে? জানি না এটা কেন, মানে চুন থেকে পান খসলেই মানুষ আমাকে কথা শোনাতে ছাড়ে না। আদেও সেটা কি না কি বিচার বিবেচনা করার পরের কথা, আগে তো কথা শুনিয়ে নিই, তারপরে দেখা যাবে। তো দেখলাম এরকম সবাই বলছে আমি ছোটো মার বিপদে সবাই পাশে থাকে না, সবাই পাশে থাকে না, কেউ পাশে থাকে না, ছোটো মা সবাই বিপদে পাশে থাকে। তো এটা আমাকেই টার্গেট করছে সবাই, যে ছোটো মায়ের কথাটা আমাকেই বলেছে। তো কিছুদিন আগে রাত্রিবেলা করে কোনো একটা কারণে বোধহয় আমি ছোটো মাকে ফোন করেছিলাম, কোনো একটা দরকারে, আমার মনে পড়ছে না। তো তখনই ছোটো মা বললো যে আমি খুব অসুস্থ, নার্ভের রোগটা বেড়েছে। তো আমি তখন বললাম ঠিক আছে ছোটো মা তুমি রেস্ট নাও, এরকম বলে আমি রাখলাম ফোনটা বোধহয়। এবার ওই দিনকে আমি অতটা গায়ে করিনি, কারণ ছোটো মার প্রায়ই নার্ভের প্রবলেমটা বাড়ে, প্রায়ই কমে, অতটা গায়ে করিনি। তারপরের দিনকে আমার ননদের মুখে শুনলাম, ওই বাড়িতে গেছিলাম, ননদের ওই বাড়িতে কী দরকারের জন্য গিয়েছিলাম, নাকি বোনই এসেছিলো এখানে, মনে পড়ছে না। তো বোনের কাছে শুনলাম যে ছোটো মা খুব অসুস্থ, বিছানা থেকে নামতে পারছে না। তো ওটা শোনার সাথে সাথে আমি, মানে ওটা শোনার সঙ্গে সঙ্গেই আমি ছোটো মার ঘরে গেছি, গিয়ে দেখি ছোটো মা শুয়ে রয়েছে খাটে। ছোটো মা ঠিকমতো কথা বলতে পারছিল না, তখন খুবই অসুস্থ ছিল, এখন তো ঠিক আছে, তখন ওই দিনকে খুবই অসুস্থ ছিল। তো আমার খুব বড় একটা ভুল হয়ে গেছে, আমার বিশাল বড় ভুল হয়ে গেছে। আমি মানে যে মুহূর্তে ছুটে গেলাম ছোটো মা অসুস্থ সেটা দেখার জন্য, তখনই আমি এই ভুলটা বারবার করে করি। আর জানি না এই ভুলটা হয়তো আমি আগামী দিনেও বহুবার করব, কারণ এটা এই বিষয়ে এখনও পর্যন্ত আমি ক্যামেরা ফ্রেন্ডলি হতে পারিনি, এখনও পর্যন্ত আমার ঠিকমতো হাত সেট হয়নি, বুঝেছো? যে মানে অসুস্থ শোনার সাথে সাথে আমার উচিত ছিল ছুটতে গিয়ে ভিডিও করা, এইভাবে দেখানো, দেখো বন্ধুরা এই যে ছোটো মা শুয়ে রয়েছে খুব অসুস্থ, তো এই যে আমি এখন দেখতে এসেছি ছোটো মাকে, এইভাবে যদি বলতাম তাহলে হয়তো এটা প্রমাণিত থাকতো সোশ্যাল মিডিয়াতে যে আমি ছোটো মার খোঁজ খবর নিয়েছি বা ছোটো মা কেমন আছে সেটা দেখতে গেছি। এবার আমি বুঝতে পারি না যে এইগুলো আমাকে প্রমাণ রাখতে হবে, এগুলো ভিডিও করতে হবে, সেটা আমি সত্যি মানে মাথায় কাজ করে না। তো হ্যাঁ, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলে হয়তো মাঝে মধ্যে তোমরা আমার ব্লগের মধ্যে দেখতেই পেতে, কিন্তু জানতেই পারতে, কিন্তু যেহেতু এটা আমি বলার আগে হয়তো ছোটো মা বলে দিয়েছে ভিডিও করে ছোটো মা অসুস্থ, তো খুব স্বাভাবিকভাবে এখন সবাই ধরছে আমাকে যে আমি কেন বলিনি ছোটো মা অসুস্থ। যাই হোক, এই গেল। আর যখন ছোটো মাকে আমি দেখতে গেছিলাম, আমি কিন্তু ছোটো মাকে বলেছিলাম যে ছোটো মা যখনই কোনো রকম সমস্যা হবে সবার আগে কিন্তু তুমি আমাকে জানাবা, সবার আগে তুমি আমাকে ফোন করবা, যে কোনো রকম সমস্যায়, যে কোনো রকম প্রবলেমে, খুব শরীর খারাপ লাগলে, যে কোনো দরকারে তুমি সবার আগে কিন্তু আমাকে ফোন করবা। তো ছোটো মা বলেছিল যে হ্যাঁ আমি অবশ্যই তোমাকে জানাবো আমার কোনো দরকার হলে। ঠিক আছে, মিটে গেছে। এবার ছোটো মা কেন ভিডিওতে এই কথাটা বললো আমি জানি না, যে আমার বিপদে কেউ পাশে থাকে না, যেখানে আমি বলে এসেছি যে তোমার যে কোনো প্রবলেমে কিন্তু আমাকে শুধু একবার জানাবা। তারপরে বলেনি কেন আমি বলতে পারবো না। এবার এখানে এই কেউ বিপদে পাশে থাকে না বলতে তোমরা আমার দিকেই মানে আঙুলটা রাখছো কেন, আমি সেটাও বুঝতে পারছি না। এমনও তো হতে পারে সে আমার মানে ছোটো মা আমার শাশুড়িকে বলেছে, এমনও তো হতে পারে ছোটো মা আমার ননদকে বলেছে, এমনও তো হতে পারে ছোটো মা আমার জেঠি শাশুড়িকে বলেছে, এমনও তো হতে পারে ছোটো মা আমার যাকে বলেছে, এমনও তো হতে পারে ছোটো মা আমার কাকাকে বলেছে, এমনও তো হতে পারে ছোটো মা আমার দেওর মানে ছোটো মার ছেলেকে বলেছে, এমনও তো হতে পারে ছোটো মা তার বাপের বাড়ির কাউকে বলেছে, এমনও তো হতে পারে ছোটো মা অন্য কাউকে বলেছে, আমার শ্বশুরকে বলেছে, আমার ভাসুরকে বলেছে, অনেক কিছুই হতে পারে। আমি জানি না ছোটো মা কাকে মিন করে এই কথাটা বলেছে, তবে আমাকে যে বলেনি সেটা আমি খুব ভালো করেই জানি, কারণ আমি যেখানে উপযোজক হয়ে ঘরে গিয়ে আমি বলে এসেছি যে ছোটো মা কোনো রকম সমস্যায় যে কোনো বিপদে তুমি সবার আগে কিন্তু আমাকে জানাবা। তো সেই ক্ষেত্রে ছোটো মা আমাকে যে বলবে না সেটা তো আমি অন্তত আমার অন্তরাত্মা থেকে আমি জানি যে ছোটো মা কথাটা আমাকে বলেনি। এবার তোমরা প্রমাণ করার চেষ্টা করছো, তোমরা এটা বোঝাতে চাইছো কথাটা ছোটো মা আমাকেই বলেছে। তো যাই হোক, আমি কালকে রাতে ছোটো মাকে ফোন করেছিলাম, মেসেজ করেছিলাম যে ছোটো মা এরকম এরকম তুমি ভিডিওতে কি বলেছো আমি জানি না, এখনও দেখিনি, তো এরকম কথা উঠেছে। তো ছোটো মা বললো যে না মন্দিরা, আমি তোমাকে
কিছু বলিনি। এবার তুমি তো জানো আমি ভিডিওতে একটা কোনো কথা বললেই সব কিছু গিয়ে তোমার ওপরেই পড়ে। আমি একটা মানে যে কোনো কথা আমার মনের কথা একটু শেয়ার করতে যাব, সবাই ভাববে আমি বোধহয় তোমাকেই বলছি। তো আমি বললাম ছোটো মাকে যে দেখো তুমি তোমার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক থাকলে কখনোই এসব ব্যাংচ্যাং কমেন্ট বা ভিডিও কেউ কোনোদিনও সম্পর্কর মধ্যে কোনো আনতে মানে আজ আসবে না কারোর কোনো কথায়। তুমিও জানো তুমি আমাকে বলোনি, আর আমি তো জানি তুমি আমাকে বলোনি, কারণ আমি যেখানে ঘরে গিয়ে বলে এসেছিলাম। আর রইলো ছোটো মাকে হেল্প করার কথা, ছোটো মা যদি কখনো মুখ ফুটে আমাকে বলে মন্দিরে আমার টাকা পয়সার হেল্প দরকার, বা মন্দিরে আমার একটু রান্না করে দাও, বা মন্দিরে একটু তরকারি দাও, আমি সেটা অবশ্যই আমি চেষ্টা করব, বলবো না, আমি দেবই, আমি করবই। কারণ আমার শ্বশুরবাড়ির মানুষগুলো মানে আমি বাড়ির মানুষগুলোর কাছ থেকে এত উপকার পেয়েছি, এত ভালোবাসা পেয়েছি। ভালোবাসা দিলে তবে ভালোবাসা পাওয়া যায়, জানো তো। তো এদের কাছ থেকে আমি এতটাই ভালোবাসা পেয়েছি, আমার দিক থেকে ভালোবাসা দিতে বা আমার দিক থেকে সাহায্য দিতে এতটুকু কার্পণ্যবোধ আমি কোনোদিনও করবো না। এই গেল বিষয়। আর কিছুদিন আগেও যখন আমি রান্না যাই করছিলাম টুকিটাকি, দেখবে ছোটো মাকে এটা ডাল দিচ্ছিলাম, মাছ দিচ্ছিলাম, টুকটাক তরকারি দিচ্ছিলাম, ছোটো মার ঘরে গিয়ে টুকটাক ভিডিও করছিলাম, তখন তোমরাই আবার কথা তুলেছিলে যে কেন ছোটো মাকে আবার ছোটো মার সাথে বেশি মাখামাখি দেখাচ্ছে, এখন ফ্যামিলি বন্ডিং খুব শো হবে, ফ্যামিলি বন্ডিং নিয়ে শো অফ করছে, এই টাইপের কথাবার্তাগুলো তোমরা বলছিলে যখন খাবার দিয়ে আনিয়া দেখাতাম। তো এখন সেটা আর দেখাই না। কালকে না পরশু দিনকে যেন খেতে বসেছি, তখন আমি আর সোমনাথ, তো তখন ছোটো মা ফোন করে বললো যে মন্দিরে শিগগিরই আমার ঘরে আসো। ছুটে গেছি। তারপরে গিয়ে দেখি যে ছোটো মা আমার ননদকেও ফোন করেছে যে রিম্পি শিগগিরই আয়। এবার গিয়ে দেখি রিম্পিও গেছে। তো আমাদের দুজনকে গেছে, আমি গেলাম ছুটে গিয়ে দেখি যে ছোটো মা বোধহয় মাছ কিনেছিল, তো সেই রুই মাছ, সেই মাছ ভাজা বসিয়ে দিয়ে মনে হয় কাকাকে বলেছে তুমি একটু দেখো আমি আসছি, এরকম কিছু। এবার সেই না না দেখো বলেনি, ছোটো মা বলেছিল তুমি গ্যাসটা বন্ধ করে দাও, এরকম কিছু একটা বলেছিল। এবার কাকা মানে পাকামো করে গ্যাস বন্ধ করেনি, উনি মাছটাকে উল্টাতে গেছে। এবার মাছটাকে উল্টাতে গিয়ে সেই মাছ ভেঙে চুড়ে টুকরো টুকরো করে মানে জঘন্য করে ফেলেছে কাকা। দিয়ে ছোটো মা বসে বসে দেখি কান্না করছে বিছানায়। এগুলো কি করতাম, আমার তোমাদেরকে ভিডিও করে দেখানো উচিত ছিল যে দেখো বন্ধুরা ছোটো মা একটা প্রবলেমে পড়ে আমাকে ডেকেছে, দেখো বন্ধুরা আমি এসেছি, দেখো বন্ধুরা ছোটো মার মাছ পুড়ে গেছে, তো বন্ধুরা দেখো আমি মাছটাকে উল্টে দিচ্ছি। আমি করিনি ভিডিও। যাক গে, তো তখন আমি ছোটো মার মাছটাকে উল্টে দিয়ে আমি বললাম যে শোনো এক কাজ করো, এই মাছটার যা কন্ডিশন এটা ভাজা খাওয়া যাবে, কিন্তু এটা ঝোল আর কোনো মতেই করা যাবে না। তখন আমার ঘর থেকে আমি ডাল দিয়েছিলাম, আমি তখন ভিডিও করিনি, বন্ধুরা ছোটো মাকে ডাল দিচ্ছি এই দেখো, করিনি। তো যাই হোক, এগুলো আমাদের মানে আমি জানি না এগুলো কি মানে কিছু বলার নেই। এইগুলো এক একটা মানে ছোটো মা একটা কথা বলে দিল, তোমরা ধরে নিলে যে সেখানে আমি কেন সাহায্য করছি না। তোমাদের মনে হয় যে আজকে আমার শাশুড়ি হোক, ননদ হোক, ছোটো মা হোক, আমার যা হোক, এরা কোনো একটা প্রবলেমে পড়ে আমার কাছে এসে বলবে মন্দিরে আমার এই সমস্যাটা হচ্ছে, তুমি কি কোনোভাবে হেল্প করতে পারবে? আমি বলে দেবো পারবো না, ফাট, এরকম বলবো? তোমাদের মনে হয়? তাহলে তো বলবো 6 বছর ধরে তোমরা আমাকে জাস্ট ঘন্টা চিনেছো, জাস্ট ঘন্টা। যাই হোক, তো হ্যাঁ কি যেন বলছিলাম, তো তখন ওই পজিশনে হ্যাঁ, তারপরে আসলাম, দিয়ে ছোটো মাকে ডাল দিয়ে আসলাম ঘরে। তো এখন দেখছি কে যেন কার ভিডিওতে যেন দেখলাম বলছে আমার ঘরে তো 3 পিস ইলিশ মাছ ছিল, আমি তাহলে কেন দিলাম না। 3 পিস ইলিশ মাছের মধ্যে সোমনাথ একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, আর আমার মায়ের জন্য 1 পিস মাছ টিফিন কোটে করে রেখে দিয়েছিলাম। তো সেই কারণে আমি দিতে পারিনি। আর তোমরা তো দেখছিলে আমি বাসি রান্না দিয়ে 2 দিন চালিয়েছি, শুধু ডালটুকুই সেদিনকে টাটকার বানিয়েছিলাম, তাই ডালটাই দিয়েছিলাম। আর ছোটো মাছ যেহেতু 1 গুচ্ছের খানিক মাছ ছিল, ওটা ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে ভালোভাবেই খাওয়া হয়ে যেত, ওটা ঝোল করা যেত না, কিন্তু ভাজা খাওয়া যেত। আমি ছোটো মাকে এটাও বললাম, ছোটো মা একটা কাজ করতে পারো, এই মাছগুলোকে কাঁটাগুলোকে বেছে ফেলে দিয়ে শুধু সলিড মাছটাকে বের করে নিয়ে তেল পেঁয়াজ নুন লঙ্কা দিয়ে চটকে মাছের ভর্তা করে ফেলতে পারো। তো ছোটো মা বলছে ধুর আমি ওসব ভালো লাগছে না, আমি করবো না। আমি বললাম ঠিক আছে তাহলে আমি একটু ডাল দিচ্ছি, মাছ ভাজা দিয়ে খেয়ে নাও। যাকে, তো এইগুলোই হলো বিষয়। তো এখানে ছোটো মা আমাকে মেন করে বলেনি। আর ছোটো মা তোমাকেও তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, আমাকে প্লিজ তুমি একটা কমেন্ট করে দিও আজকের ভিডিওতে, রিকোয়েস্ট রইল।
আর যদি কখনো ভিডিওতে কিছু বলার হয় না, ওই কেউ থাকে না পাশে, কেউ 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 শব্দটা না তোমার ভিডিওতে উচ্চারণ করবা না, কারণ তোমার ভিডিওতে কেউ কেউ মানেই পুরো সোশ্যাল মিডিয়া আমার দিকে আঙুলটা রাখবে। তুমি হয় যাকে বলছো তার নাম নিয়ে বলবা, আর যদি নাম নাও নিতে পারো, তুমি যদি কেউ কেউ বলো, তাও ভিডিওর শেষে এইটুকু বলে দেবা, আমি এই কথাটা কিন্তু মন্দিরাকে বলছি না, এইটুকু বলে দেবা। না হলে তোমার একটা সামান্য কথাকে তিলকে তাল করে এরা মানে বিরাট বড় কিছু প্রমাণ করার চেষ্টা করে। ঠিক আছে, চলো, আমার এই জিনিসটা ক্লিয়ার করার দরকার ছিল, আর এটুকুই বলবো। চলো, সাবধানে যাবি, বাবাকে ধরে বসবি। হুম, হুম, টাটা, দেখছি। হুম। তো মেয়ের কম্পিউটার ক্লাস আজকে শনিবার, তো ওই জন্য বিকেল 5টা বাজে, এখন কম্পিউটার ক্লাসে গেল, 6টার সময় ছুটি। তো বললো ছুটির সময় কিন্তু আসবা বাবার সাথে। দেখি কি করি, আমার এই বড় ঘরটা একটু ফাঁকা পাওয়ার খুব দরকার ছিল। এই কম্পিউটার ক্লাসটা ছাড়া বড় ঘরটা ফাঁকা পাওয়া খুব অসম্ভব ব্যাপার হয়ে যায়, কারণ মেয়ে এই ঘরেই পড়তে বসে, তো আর খেলতে টেলতেও খুব একটা যেতে চায় না। আর যে সময়টা ও যায় খেলতে, মন্দিরে একটু খেলতে টেলতে যায় যে সময়টা, সেই সময়টা আমি আমার সংসারের কাজে ব্যস্ত থাকি বা ক্লান্ত থাকি, হয় না। এই বিকেলে সন্ধে এই টাইমগুলোতে এই বড় ঘরটা ফাঁকা পাওয়া 1 ঘন্টার জন্য খুব প্রয়োজন হয়ে পড়ে আমার। বলো তো কেন? বেডশিটের রিলস বানানোর জন্য। ওই ঘরে একদিনকে বানিয়েছি, কিন্তু পিছনে পিঙ্ক কালারের পর্দা, তো পিঙ্ক কালারের পর্দার সামনে বসলে পরে ক্যামেরা ফোটে না অতটা, যতটা ব্লু কালারের পর্দার সামনে বা পেছনটা ডার্ক কালার হলে যতটা ফোটে, বুঝতে পারলে? তো ওই জন্য আর কি। তো এখন আমি রেডি হব, চলো আমি একটুখানি ফ্রেশ হই, একটুখানি ঠিকঠাক করে নিই চোখ মুখটা, তারপরে বেডশিটের রিলস করবো, বিছানাটা ঝাড়বো, পর্দাটাকে টেনে দেবো, দিয়ে ওখানটা করে বসবো। ঠিক আছে, তো করে নিই, আসছি পরে। হাতে সময় আছে মাত্র 1 ঘন্টা, 5টা বাজে এখন, 6টার সময় কিন্তু মেয়ে চলে আসবে। ঠিক আছে, টাটা। বন্ধুরা, আমার রিলস করা কমপ্লিট, আর রেডিও অনেকক্ষণই হয়েছি, তারপরে তো বেডশিটের রিলসটা করলাম আর কি। চলো যাই। ও চশমা, হাঁপিয়ে গেছি গো। ওই রেডি হওয়ার পর এতক্ষণ চিৎকার করে করে ভয়েস ওভার মানে ইয়ে দিলাম, তো রিলসটা করি, রিলস 3খানা রিলস করেছি, তো চেঁচিয়ে চেঁচিয়ে হাঁপিয়ে গেছি। তো চাবিটা দিয়ে, এই তালাটা দিয়ে নিই। দেখো তো বন্ধুরা, এটা মেঘ কিনা বুঝতে পারছি না, বিশ্বাস হচ্ছে না নিজের চোখকে, বুঝেছো? মানে এরকম মানে মিথ্যে আশ্বাস তো অনেক দিয়েছে, ওই জন্য বিশ্বাস হয় না আর। সপ্তাহখানেক আগে দেখেছিলাম যে শনিবার দিনকে ঝড় বৃষ্টি হবে, অনলাইনে সার্চ করে দেখেছিলাম কবে বৃষ্টি হবে, দেখেছিলাম শনিবারে হবে, আজকে শনিবার। জানি না এটা কতটা এর মধ্যে সত্যতা আছে, নাকি পুরোটাই আমাদের মন নিয়ে খেলা হচ্ছে। ওপরে ঘরে সব খোলা, আমি জানি বৃষ্টি পড়লে আমি 1 সেকেন্ডও বাড়ির বাইরে থাকবো না, আমি বাড়ির চলে যাব, কারণ ওপরে পুরো বৃষ্টি যদি হয়, পুরো সময়টাই ওপর। চা খাবে না? তো চলো আমরা চা খাচ্ছি এখানে বসে, এই যে মেয়ে কিছু খেলো না, বললাম বিস্কুট টিস্কুট খা, কিচ্ছু খাবে না। আর হাওয়া শুরু হয়ে গেছে, এই হাওয়াতে মেঘটাকে কাটিয়ে দেবে, আর কোনো বৃষ্টি হবে না। দেখো তো, ঝড় বৃষ্টি হলে তো একটু হাওয়া দেবে।
দেখলে তো বন্ধুরা, ওই আকাশের ধমকি চমকি ওসবে আমি বিশ্বাস করিনি, ভাগ্যিস বিশ্বাস করিনি। ওই রকম কালো মেঘ দেখেও আমি বিশ্বাস করিনি যে বৃষ্টি হতে পারে। তো আমার কথাটাই ফুলে গেল, কোনো রকম ঝড় বৃষ্টি কিন্তু হয়নি, ওই মেঘটাই সার। যাই হোক, তো এখন আমি দেখেছো কোথায় যাচ্ছি? এখন আমি যাচ্ছি হচ্ছে রানাঘাট দুর্গাদাস পার্ক আনন্দ মেলা। তো এখানে আনন্দ মেলা হচ্ছিল, গত দুদিন ধরে শুরু হয়েছে, থাকবে হয়তো কদিন। তো সোমনাথ তো মেলাঘাট একদমই পছন্দ করে না, তো ও বাইরে দাঁড়িয়েছিল, তো আমি আর মেয়ে ঢুকেছিলাম ভেতরে। আর ভাবলাম মেলাতে একটু ঘুরে দেখি, কারণ আমরা মা মেয়ে দুজনেই মেলা ঘুরতে কিন্তু প্রচণ্ড ভালোবাসি। আমার মেয়েও হয়েছে তাই, তো ওর কম্পিউটার ক্লাস ছুটি হলো, তারপরে আমরা দুজন চা খেলাম, চা খেয়ে তারপরে মেয়েকে নিয়ে আমি ঢুকে গেছি মেলার ভিতরে। তো দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখছি, একদমই ছোট করে হয় এই আনন্দ মেলাটা, তো প্রত্যেক বছরই হয়। আমি দেখছিলাম কি আছে না আছে, কি কেনা যায় না যায়, আর মেয়ে তো মা এটা দাও ওটা দাও সেটা দাও। তো এই মেলা টেলায় আসা মানে হচ্ছে ফালতু পয়সা খরচা, তবু দু একটা জিনিস কিনতে লাগে মেলায় আসলে, তো সেটাই নেব, নিয়ে তারপরে এখান থেকে হচ্ছে বাড়ি যাব। কত সোমনাথ ভয় পাচ্ছিল বৃষ্টি হবে, মেলাতে যেতে হবে না, বৃষ্টি হবে, দেখলে তো কিছুই হলো না, সব ঘন্টা। বাড়িতে চলে এসেছি, আর এই মেলাতে যাওয়া মানে হচ্ছে যত আলতু ফালতু জিনিস কিনে পয়সাগুলোকে খরচা করা, আর কিচ্ছু না। তবুও মেলা টেলা একটু যেতেই হয়, বাচ্চা কাচ্চা থাকলে তো আরও কোনো কথাই নেই। তো চলো, মথুরা কেক নিয়ে এসেছি 2 পিস, একটা আমার একটা মেয়ের, আর কিনিনি, দুটোই খাবো, কারণ এটা বেশি খাওয়া ভালো না, প্রচণ্ড অ্যাসিড হয়, তাই একটা একটা করে নিয়েছি। আর এর মধ্যে যত হাবি জাবি কিনে পয়সা নষ্ট, ঠিক আছে। চলো তোমাদেরকে সব পরে দেখাবো এর মধ্যে কি আছে না আছে, আপাতত আমি চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড ক্লান্ত। চলো পরে আসছি, এগুলো দেখিয়ে তারপরে ভিডিওটা আজকে শেষ করে দেবো কিন্তু, ঠিক আছে পরে। চলো, উনি দেখার জন্য ব্যস্ত, হ্যাঁ হাত মুখ ধুয়ে যা, হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। ধর বের কর, একটা বের কর, বিশাল গরম। ছাড়, বাটিতে করে দিই। এই যে বন্ধুরা, কি কি কিনেছি দেখো, এই হচ্ছে স্টিকার, আরও 2টো স্টিকার আছে। এই যে, কি করবি এত স্টিকার দিয়ে তুই? ওই বই খাতায়, তারপর আলমারিতে লাগাবো। আসো, আলমারিতে লাগাতে দিচ্ছি তোমাকে, আসো আসো, সেগুড়ে বালি। হ্যাঁ, আর এই যে আমার চিরুনিটা ভেঙে গেছে, তাই আমার জন্য চিরুনি নিয়েছি। আর এই মেয়ে স্লাইম কিনলো হলুদ কালারের। এই যে একটা কানের নিয়েছি, আর এই যে এখানেও কানের আছে। আর এই ক্লিপগুলো কিনলাম, ঠিক আছে, আমার লাগে, মেয়েকেও দিতে পারবো, আমিও নিতে পারবো। আর এই যে একটা পুতুল কিনেছে মেয়ে, এই চুলটা দেখাও বাবা স্ট্রেট। আর এই যে একটা কি বলে এটাকে, প্যাপেড নাকি পপেড, ঠিক আছে। আর এই যে ঠাকুরের জন্য একটা থালা আর একটা গ্লাস নিয়েছি। আমি তো একটু স্লাইমটা খুলে দেখি। তোর কত স্লাইম লাগে রে? তোর কি প্রত্যেক মাসে মাসে স্লাইম লাগে? চক চক চক, এটা যেন গালে মাখলে এই গালের স্কিনে দেয় না ওগুলো, চমকে। বাচ্চাদের স্কিন সেনসিটিভ হয়, ওগুলো কেমিক্যাল রয়েছে, পাগল না কি, মাথা নষ্ট তোর। চলো চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এ পর্যন্ত, টাটা। সোমনাথ গেছে হাঁটতে, আর আমি রান্নাঘরে ডালিয়াটা বসিয়ে আসলাম, ঠিক আছে, ও আসলে খাওয়া দাওয়া করবো, করে শুয়ে পড়বো সবাই। টাটা, গুড নাইট, শুভরাত্রি। শুভরাত্রি। চলো।